রাজ্যে সন্দেশখালি নিয়ে যে অগ্নিগর্ভ পরিস্থিতি চলছে তাতে সকলের মনেই এখন একটাই প্রশ্ন যে আসন্ন লোকসভা নির্বাচনে এর প্রভাব ঠিক কতখানি বঙ্গ রাজনীতিতে পড়বে এবং সব কিছু ঝড় ঝাপটা সামলে শাসক দল কি 2019-এর থেকে ভালো ফলাফল করবে? বিজেপি কি গতবারের ফলাফল ধরে রাখতে পারবে? শাসক দল কি সিঙ্গেল ডিজিটে চলে আসবে? এরকম বিবিধ প্রশ্ন ঘুরছে। আর এই অবস্থায় যদি শাসক দল 2019-এর থেকে খারাপ ফলাফল করে, এমনকি যে সম্ভাবনাটা উজ্জ্বল হচ্ছে অর্থাৎ সিঙ্গেল ডিজিটে নেমে আসে, তারপর নবান্নের গদিটা তারা টিকিয়ে রাখতে পারবে তো? সেই অবস্থাতে এই দলটাকে যিনি সবথেকে বেশি হাড়ে হাড়ে চেনেন সেই ভোট কুশলী প্রশান্ত কিশোর ওরফে পিকে, যিনি 2021-এর নির্বাচনটা শাসক দলকে পার করে দিয়েছিলেন, তিনি যে তথ্য ফাঁস করে দিলেন, এরপর আর ময়দানে নামার মতো জায়গায় থাকবে তো শাসক দল? প্রশ্নটা উঠে গেল। কতখানি হাড়ির হাল হয়েছে এবং ঠিক কতখানি নড়বড়ে জায়গায় রয়েছে শাসক দল, তার সমস্তটা ফাঁস করে দিয়েছেন এক ইন্টারভিউয়ে। সমস্তটা ব্যাখ্যা করবো আপনাদের সামনে, শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, 2019-এ যখন আমরা প্রেডিক্ট করেছিলাম বিজেপি 17 থেকে 19টা আসন পেতে পারে, অর্থাৎ ওপিনিয়ন পোলে বলেছিলাম যে বিজেপি এই রাজ্য থেকে 17টা আসন পেতে চলেছে এবং এক্সিট পোলে বলেছিলাম যে 19টা আসন পেতে চলেছে, তখন অনেকেই আমাদের গালিগালাজ করেছিলেন, কিন্তু শেষ অবধি যখন দেখা গেল যে 18টা আসন পেয়েছে, সকলেই চমকে গিয়েছিলেন। এবং সেই চমকের সবথেকে বড় ধাক্কাটা লেগেছিল এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবং তিনি 3-4 দিন কার্যত খিল দিয়ে ঘরে বসেছিলেন। তারপর তিনি ফিরলেন এবং একটা সাংবাদিক বৈঠক করলেন, কিন্তু কাঁপুনিটা স্পষ্ট হয়ে গিয়েছিল। তখন থেকে হাওয়া উঠে গিয়েছিল যে 2021টা তিনি পেরোতে পারবেন তো। এবং সেই জায়গা থেকে ইন্ট্রোডিউস হলো পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভোট কুশলী প্রশান্ত কিশোর, যে প্রশান্ত কিশোর একসময় নরেন্দ্র মোদীর হয়ে কাজ করেছেন, তার 2014-র ক্যাম্পেনটা সামলেছেন এবং অন্যান্য অনেক রাজ্যেই কাজ করেছেন। তাকে নিয়ে আসা হলো পশ্চিমবঙ্গে এবং তিনি সত্যিই 2021-এর নির্বাচনটা, যেটা কঠিনতম নির্বাচন ছিল তৃণমূল কংগ্রেসের জন্য, সেটা যেভাবেই হোক তাদেরকে পার করে দিলেন। কিন্তু সেই পারটা করে দেওয়ার সময় তিনি এই দলটাকে আগা পস্তলা চিনে ফেলেছিলেন। আর সেই সবের পরিপ্রেক্ষিতে তার থেকে বেশি তৃণমূল কংগ্রেসকে এই মুহূর্তে চেনে এমন লোক সর্বভারতীয় ক্ষেত্রে খুব কম আছে। এই প্রশান্ত কিশোর আপাতত রাজনীতির ময়দান থেকে নিজেকে একটু সরিয়ে রেখেছেন, মানে যে কাজটা তিনি করতেন সেইখান থেকে একটু নিজেকে সরিয়ে রেখেছেন। তিনি নিজের একটা পার্টি খোলার চেষ্টা করছেন, বিহারে তিনি পদযাত্রা করছেন, জনসুরের যাত্রা করছেন এবং সর্বভারতীয় মিডিয়ায় ভেসে থাকার জন্য বিভিন্ন সর্বভারতীয় মিডিয়াতে তিনি মাঝে মাঝে এসেই ইন্টারভিউ দিচ্ছেন। এমনই একটি ইন্টারভিউ তিনি দিয়েছেন টাইমস নাওকে এবং সেখানে টিএমসি বা এই রাজ্যের ফলাফল নিয়ে তিনি এমন কিছু কথাবার্তা বলেছেন যেটা বিস্ফোরক বললেও কম বলা হয়। এবং শাসক দলের ঠিক কতখানি হাড়ির হাল অবস্থা হয়ে রয়েছে সেটা কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে। তিনি যেটা বলেছেন, এই রাজ্যের ফলাফল নিয়ে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল এবং সার্বিক অবস্থা নিয়ে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছেন পয়েন্ট নাম্বার 1, বিধানসভা নির্বাচন, এই নির্বাচনটা দেখে কিন্তু লোকসভার হিসেব কষতে যাবেন না। অর্থাৎ 2021-এর নির্বাচনী ফলাফলটা যদি দেখা যায় যে তৃণমূল কংগ্রেস 222টা বিধানসভা জিতেছে, 77টা মাত্র বিজেপি পেয়েছে, তারা বিরোধী জায়গায় রয়েছে, তাহলে তো অ্যাডভান্টেজ থাকছে তৃণমূল এবং তারাই কিন্তু সেই জায়গায় বাজিমাত করবে। তিনি প্রথমেই ডিসক্লেমার দিয়ে দিয়েছেন যে 2021-এর যে বিধানসভা নির্বাচনের ফলাফলটা হয়েছিল সেইটা নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনকে আপনারা মেজার করতে যাবেন না। এবার তিনি যেটা সবথেকে বড় বোমাটা ফাটিয়েছেন সেটা হচ্ছে যে সন্দেশখালি, এই সন্দেশখালি কাণ্ড কিন্তু শাসকের জন্য একটা বড় সড়ো ক্ষত হতে চলেছে। এই সন্দেশখালি ক্ষত এত সহজে শাসক মেরামত করতে পারবে না এবং সার্বিকভাবে পশ্চিমবঙ্গের যে ফলাফল হবে তাতে সন্দেশখালি কিন্তু বড় এফেক্ট করতে চলেছে এবং শাসকের বড় ক্ষতি করে দেবে। তার সঙ্গে তিনি যেটা বলেছেন, যেটা আপনাদের অনেকের মনেই প্রশ্ন ছিল, যে বিজেপি তো এখনও সাংগঠনিকভাবে দুর্বল, যদি জনতা ভোটও দেয় তারা কি ভোটটা বাক্সে টেনে নিয়ে যেতে পারবে? সেই জায়গা থেকে তিনি বলেছেন বিজেপি বাংলায় ঘাঁটি অনেক মজবুত করে ফেলেছে। অর্থাৎ 2019 বা 2021-এ যে বিজেপি ছিল তার থেকে কিন্তু বর্তমান বিজেপি এই পশ্চিমবঙ্গে অনেক 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 বেশি স্ট্রং। এরপরের পয়েন্টটা তিনি বলেছেন যে গত 12-13 বছরে
এই তৃণমূলের বিরুদ্ধে প্রবল প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া শুরু হয়ে গেছে এবং এই হাওয়া 2019-এও ছিল না, 2021-এও ছিল না। 2021-এ তৃণমূল হারতে পারতো, কিন্তু তার থেকেও বহুগুণ বেশি প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া এখানে কিন্তু হচ্ছে এবং সেটা কিন্তু তৃণমূলের কপালে যথেষ্ট ভাঁজ ফেলবে। এর সঙ্গেই তিনি যোগ করেছেন যে এর ফলে তৃণমূলের বাংলায় আর জমি ধরে রাখা মুশকিল। অর্থাৎ তৃণমূলের বিদায় যে আসন্ন সেটা কিন্তু একসময় তাদের যে ভোট পার করে দিয়েছিলেন সেই প্রশান্ত কিশোর কিন্তু বলে দিয়েছেন। এবং তিনি যেটা বলেছেন ফলাফল নিয়ে, 2019-এর থেকে বিজেপির ফলাফল কিছুতেই খারাপ হতে পারে না। অর্থাৎ পশ্চিমবঙ্গে 2019-এ যে 18টা আসন পেয়েছিল সেই 18টা আসন তো তারা অবশ্যই করে পাচ্ছে এবং তিনি বলছেন যে বরং যা সিচুয়েশন দাঁড়িয়েছে সেখানে কিন্তু আসন সংখ্যা অনেকটা বাড়তে পারে বলেই মনে হচ্ছে। এবং তার যেটা প্রেডিকশান হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে ভোটটা হবে সারা ভারতবর্ষের মতো সেখানে রাম মন্দির এফেক্ট অবশ্যই করবে এবং মোদিজির যে উন্নয়ন রয়েছে, রাম মন্দির ফ্যাক্টর এবং মোদিজির উন্নয়ন, দুটো ফ্যাক্টরের উপর বেশ করেই কিন্তু পশ্চিমবঙ্গে ভোট হবে। এর সঙ্গে তিনি যেটা জানিয়েছেন যে এই দুটো ফ্যাক্টরের থেকেও যেটা সব থেকে বেশি এফেক্ট করবে, যেটা তার প্রেডিকশান, সেটা হচ্ছে 370 ধারা বিলোপ। যে লোকটা কাশ্মীরকে ঠান্ডা করতে পারে সে কিন্তু সব জায়গায় গিয়ে তার কাজটা ঠিক করে আসতে পারে, তার মডেলটা কিন্তু চালু করে দিতে পারে। এর সঙ্গে তাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে নরেন্দ্র মোদী বিরোধিতায় এই মুহূর্তে আপনাকে 4টে নাম বলা হচ্ছে, সেই 4টে নামের মধ্যে কোন নামটা সবথেকে প্রমিনেন্ট বলে আপনার নিজের মনে হচ্ছে? নরেন্দ্র মোদীর বিরোধিতায় 4টি নাম থাকছে রাহুল গান্ধী, অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি 4টে নাম শোনার পর হা হা করে হেসে ফেলেন, বলেন আপনারা যখন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দিচ্ছেন তখন কিন্তু আপনাদের এর সঙ্গে আর একটা অপশন অ্যাড করা উচিত, সেটা হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ, নোটা। অর্থাৎ অখিলেশ যাদব হোক, রাহুল গান্ধী হোক, মমতা ব্যানার্জি হোক, অরবিন্দ কেজরিওয়াল হোক, এই মুহূর্তে নরেন্দ্র মোদীকে টক্কর দেওয়ার কেউ নেই। এটা কে জানিয়ে দিলেন? যিনি তৃণমূলের ঘরের লোক বলে পরিচিত সেই প্রশান্ত কিশোর, তিনি জানিয়ে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এই হাওয়া তোলা সম্ভব নয়, তিনিই নরেন্দ্র মোদীর বিরোধী মুখ। অর্থাৎ পশ্চিমবঙ্গে এই নির্বাচনে নরেন্দ্র মোদীকে দেখে ভোট হবে, তার নেতৃত্বে যে সরকার গড়বে তার প্রশ্নে গণভোট হবে। সেই জায়গায় একটা তৃণমূল হাওয়া তোলার চেষ্টা করে যে নরেন্দ্র মোদীকে যদি কেউ আটকাতে পারে সেটা হচ্ছে এই বাংলার দিদি, নরেন্দ্র মোদীকে দিল্লির গদি থেকে সরিয়ে কেউ যদি প্রধানমন্ত্রী হতে পারেন সেটা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বিরোধী যারা তারা তো এটা শুনে অট্টহাসি করেন, কিন্তু তৃণমূলের যারা চোখে ফেটি বাঁধা সমর্থক এখনও আছেন, যারা সত্যিটা দেখতে চান না, যারা বাস্তবটা দেখতে চান না, যারা বালিতে মাথাটা গুঁজে থাকেন, তাদের পক্ষেও এবার কিন্তু অস্বস্তিকর হয়ে যাবে যে নরেন্দ্র মোদীর বিরোধিতায় কোথাও দিদি নেই এবং এই জায়গাটা যদি সরে যায় তাহলে কোন ইস্যুতে তিনি ভোট চাইতে যাইবেন। এবার তাকে আর একটা প্রশ্ন করা হয়েছিল, এই যে ইন্ডি জোট করা হয়েছে সেই ইন্ডি জোট নিয়ে আপনার কি ধারণা? এই জোটটা কি সত্যিই কোনো রকম কোনো এফেক্ট করতে পারবেন না? তার বক্তব্য হচ্ছে যে এই যে ইন্ডি জোটটা হচ্ছে, এই জোটটাই একটা ফেক জোট হয়েছে, এই জোটের কোনো বাস্তবতা নেই। কেননা এই জোটটা শুরু হয়েছে জুন 2023-এ। জুন 2023-এ যখন হয়েছে তখন প্রথমে নেতারা গিয়ে কথা বলে নিলেন। নেতারা কথা বললেই কোনো জোট হয়ে যায়? ন্যূনতম কর্মসূচি কি? একটা তো ন্যূনতম সাধারণ কর্মসূচি থাকবে, একটা এজেন্ডা থাকবে, সেই এজেন্ডাটা কোথায়? এবং নেতাদের জোট হয়েছে সেই জায়গা থেকে কর্মীদের জোট হবে কি? সেই জায়গাটা হয়নি। আর জুন মাসে 2023-এ জুন মাসে যে জোটটা গঠন করা হলো তারপর থেকে হাতে গোনা খুব বেশি হলে এরা 3 থেকে 4টে মিটিং করেছে। তো সেই 3-4টে মিটিংয়ের মধ্যে যদি সর্বসাকুল্যে দিন সংখ্যা ধরা হয় 7 দিনও এরা একসঙ্গে বসেনি, তাহলে সেই জোটটা কী করে এফেক্ট করবে? এবং আরেকটা কথা তিনি বলেছেন যে এই জোটটা তো পুরোপুরি খামখেয়ালি জোট হচ্ছে। যখন এই জোটটার নেতৃত্ব কে দেবে সেই প্রশ্নে সেখানে একটা বড়সড় প্রশ্ন রয়েছে এবং যিনি নেতৃত্ব দিতে পারতেন রাহুল গান্ধী, কংগ্রেস সব থেকে বেশি আসনে লড়বে, সুতরাং তার দিল্লিতে থেকে পুরো সবার সঙ্গে আসন সমঝোতা করার কথা। এখন শেষ মুহূর্তে এসে সব আকুলি বিকুলি করছে, কার সঙ্গে কী জোট হবে না জোট হবে তার কোনো রকম কোনো ব্যাখ্যা হয়। এবং এইখানে তিনি আরেকটা সব থেকে মারাত্মক কথা বলে দিয়েছেন, যেটা হয়তো সরাসরি পশ্চিমবঙ্গ রিলেটেড নয় কিন্তু এই ইন্ডি জোট প্রসঙ্গেই এসছেন। বলছে এই জোটটা করতে সব থেকে বেশি আন্তরিক ছিলেন কে? সব থেকে বেশি আন্তরিক ছিলেন নীতিশ কুমার, তিনি ডেকে এনেছিলেন আর সেই নীতিশ কুমারকেই নিজেদের জোটে ফিরিয়ে নিয়ে চলে এলো বিজেপি। অর্থাৎ এই যে ধাক্কাটা দিল যে দেখো তোমাদের যে নেতৃত্ব দিতে পারতো, যে পুরো জিনিসটাকে অর্গানাইজ করছিল, সেই তোমাদের উপর কোনো আস্থা রাখতে পারছে না, তোমাদের দ্বারা কিছু হবে না, তাই আমার শিবিরে এসে চলে এলো। এই যে বার্তাটা দেয়া হলো,
এতে বিহারে তো বিজেপির ভালো ফলাফল হবেই, তার থেকেও বড় কথা সার্বিকভাবে গোটা ভারতবর্ষে একটা কোথাও বার্তা চলে গেল যে নরেন্দ্র মোদী অপ্রতিরোধ্য, এবং তারা যে বলছে 370 বিজেপি একা নিয়ে আসবে, 400 এনডিএ নিয়ে আসবে, এটা তারা তাদের মতো টার্গেট করছে, কিন্তু এটা অ্যাচিভ করা এমন কিছু প্রবলেম নয়। এবার আরেকটা প্রশ্নও তাকে এখানে করা হয়েছিল, যেখানেও তিনি কার্যত তৃণমূলের ওই নাকের নস্যিটা বার করে দিলেন। সেটা হচ্ছে যে এই যে 1:1 একটা ফর্মুলা বলা হচ্ছে, দিদি বলছেন যে 1:1 লড়া হবে, বিজেপির বিরুদ্ধে যে যেখানে শক্তিশালী সে লড়বে। বলে এটা কোনো কথাই নয়। এটা যারা বলছে তারা হয় ব্যাপারটা বাস্তবটাকে চেপে দিতে চাইছেন, নইলে রাজনৈতিক মূর্খতা সেটা। কেননা ভারতবর্ষের 250টি আসন রয়েছে, অর্থাৎ অর্ধেকের কাছাকাছি আসন রয়েছে, যেখানে কিন্তু কংগ্রেস এবং বিজেপি মুখোমুখি লড়াই করে। তো সেখানে তো 1:1 লড়াই হচ্ছে। এবার যেখানে মানে আঞ্চলিক দলগুলো লড়াই করে, সেখানেও তো 1:1 লড়াই হচ্ছে। কোথায়? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ধরুন, এই তৃণমূলের বিপক্ষে কে লড়ছে? বিজেপি, বা বিজেপির বিপক্ষে কে লড়ছে? তৃণমূল। ওই একটি দুটি আসন আছে যেখানে কংগ্রেস কিছুটা করবে, বামেদের কোনো রকম কোনো প্রভাবই নেই। আবার যেখানে কংগ্রেস জিতছে সেখানে কিন্তু বিজেপির অস্তিত্ব এমন কিছু নেই, সেখানে তৃণমূল বনাম কংগ্রেস লড়াইটা হচ্ছে। তাহলে এই যে 1:1 ফর্মুলা বলা হচ্ছে, এই ফর্মুলায় আখেরে কী লাভ হবে? বরং সেখানে যদি এরা এক জায়গায় চলে আসে, এরা যে মোদিকে হারাতে কতখানি মরিয়া, সেই জায়গাটাই পরিস্ফুট হবে, এবং সেই জায়গা থেকে এই জোটের একটা বড় ভোট মোদির দিকে শিফট করে যাবে। অর্থাৎ সব মিলিয়ে প্রশান্ত কিশোর, যিনি কার্যত কোরামিন খাওয়া তৃণমূলকে 2019-এর পর তৃণমূলকে টেনে তুলেছিলেন, এবং সেখানে তিনি আরও বেশ কিছু কথা বলেছিলেন। যেমন বলেছেন যে এই যে দিদিকে বলো কর্মসূচি করা হয়েছিল, বা বাংলার মেয়েকে চাই, এই ধরনের যে কর্মসূচি করা হয়েছিল, সেখানে মানুষ গিয়েছিল নিজের প্রবলেম বলতে, কিন্তু অ্যাকচুয়ালি লক্ষ্য সেটা ছিল না। অ্যাকচুয়ালি ছিল মানুষের ক্ষোভ দুঃখের কথাটা জানা, এবং সেইটা জেনে সেই ডেটাবেসটা তৈরি করা, সেই অনুযায়ী সেটাকে একটা মিটিগেট করা, সেটার বার্তা দেওয়া, এইটার জন্য তৈরি হয়েছিল। যাই হোক, সেই সব স্ট্র্যাটেজি করে পশ্চিমবঙ্গে বা গণনাতে কি হয়েছিল সেটা নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই। সেসব করে 2021-এর বৈতরণীটা পার হওয়া গিয়েছিল, কিন্তু এবারে সেইগুলোর কোনোটাই কাজ করবে না, এবং 2021-এর থেকেও তৃণমূলের অবস্থা এখন খারাপ। এবং সবথেকে বড় কথা, এখানে নেতৃত্বের যে প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নে নরেন্দ্র মোদী ধারে কাছেও মমতা বন্দ্যোপাধ্যায় আসছে না। ফলে খুব স্বাভাবিকভাবে 2019-এর যা ফলাফল হয়েছিল বিজেপির, তার থেকে কিন্তু এই রাজ্যে তারা 2024-এ অনেক ভালো ফলাফল করতে চলেছে। এখন তারা 35টা টার্গেট সেট করেছে, সেটা কতদূর তারা অ্যাচিভ করতে পারে সেটা পরের প্রশ্ন। কিন্তু যখনই বিজেপির আসনটা এখানে বাড়বে, তখনই কিন্তু তৃণমূলের আসনটা কমবে। কেননা কংগ্রেসের যে দুটি আসন আছে, বহরমপুর এবং মালদা দক্ষিণ, তার মধ্যে বহরমপুর মানে কংগ্রেস ধরে রাখতে পারবে কিনা এটা নিয়ে প্রশ্ন আছে, মালদা দক্ষিণ তো কিছুতেই ধরে রাখতে পারবে না, এমনটাই বোঝা যাচ্ছে। তার ফলে সামগ্রিকভাবে যদি 2019-এর থেকে বিজেপি ভালো ফলাফল করে, তার মানে তৃণমূলের আসন সংখ্যা কমছে। তৃণমূল 2019-এর থেকে কমে যাওয়া মানেই টেনশনের জায়গা যেটা হয়ে যাবে, সেটা হচ্ছে দলের মধ্যে কিন্তু আরও অস্থিরতা তৈরি হয়ে যাবে। এবং 2021-এ একটা মৃদুমন্দ হাওয়া বইছিল যে দুর্নীতি হয়েছে, বা এই দলটা চোর জোচ্চোরদের দল, এরকম কথা বিজেপি তুলেছিল, কিন্তু তার কোনো প্রমাণ মানুষের কাছে ছিল না, ফলে মানুষ সেটা বিশ্বাস করেনি। কিন্তু 2024-এ এসে যে জিনিসটা চোখের সামনে দেখতে পাচ্ছে, একটার পর একটা ফেরেববাজ মন্ত্রী জেলে যাচ্ছে, তাদের কোটি কোটি টাকার পাহাড় উদ্ধার হচ্ছে, কচিখুকি বান্ধবীদের ঘরে লুকিয়ে রাখা হচ্ছে, রেশন চুরি করছে, গরিবের যেটা নরেন্দ্র মোদী সরকার পাঠাচ্ছে, গরিবের সেই মুখের গ্রাসটা এরা চুরি করতে এদের বাঁধছে না। এবং সবথেকে বড় কথা, সন্দেশখালি হয়ে গেছে, যেখানে তোমার হাতে 500,000 টাকা তো গুঁজে দেবে সরকার মাসে, কিন্তু তোমার ভবিষ্যতে তোমার ইনকামের কোনো জায়গাটা রাখবে না। এবং যেহেতু সরকারি ভাতা পেতে হবে, তাই তৃণমূলের ওই শাহজাহান, শিবু, উত্তমের মতো গুন্ডাগুলো চলে আসবে এবং বাড়ির মা বোনেদের নিয়ে টানাটানি শুরু করবে। এই যে বার্তাটা গোটা বাংলা জুড়ে যাচ্ছে, সেই জায়গায় সেই হাওয়াটা ঘোরাবার মতো কোনো অস্ত্র, কোনো ম্যাজিক তৃণমূলের কাছে নেই। ফলে কিছুতেই লোকসভার নির্বাচনে তাদের ভরাডুবিটা তারা আটকাতে পারবে না। আর যে মুহূর্তে ভরাডুবিটা হবে, সেই মুহূর্তে দলটা কার্যত ভেঙে খান খান হয়ে যাবে। আর একবার যদি এরা ক্ষমতার অলিন্দ থেকে ছিটকে যায়, মানুষ যেটার জন্য অপেক্ষা করছে, এরা কিন্তু রাজনৈতিকভাবে মুছে যাবে। এই যে সম্ভাবনাটা বিভিন্ন রাজনৈতিক যারা অ্যানালিস্ট রয়েছেন, পলিটিক্যাল অ্যানালিস্ট রয়েছেন, তারা কিন্তু তুলে আনছিলেন, তাদের সমীক্ষায় সেগুলো উঠে আসছিল। কিন্তু যে লোকটা তৃণমূলের ঘরের ভেতরে এতদিন ঘর করেছেন, সব থেকে ভালো করে দলটাকে আগাপাস্তলে চেনেন, সেই লোকটার মুখে যখন এই ধরনের কথাগুলো শোনা যাচ্ছে, তখন একটা কথাই বলা যেতে পারে, যতই চেষ্টা করা হোক, ভেতরের খড়টা এবার ঠেলে বেরিয়ে আসছে, ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কি বলবেন প্রশান্ত কিশোরের এই অ্যানালিসিস নিয়ে?
সত্যিই কি তৃণমূল কংগ্রেস প্রশান্ত কিশোরের এই অ্যানালিসিসের মতো টুকরো টুকরো হয়ে যাবে, 2019-এর থেকেও খারাপ ফলাফল করবে, নাকি ওই মমতা ম্যাজিকে ভর করে সব কিছু ঠিক করে দেবে? কেননা সব সেটিং আছে তো। উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।